ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর গণিত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 1 এর অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি পার্ট 1 এর প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রেখো আমার প্রত্যেকটি ভিডিও সবচেয়ে আগে দেখার জন্য। তো পার্ট 1 এর প্রথম অঙ্ক কি বলছে দেখো, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a b c বাস্তব এবং a নট ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত লেখো। তাহলে বলছি এই ইকুয়েশনের বীজদ্বয় সমান হওয়ার শর্ত আমাকে নির্ণয় করতে হবে। তো প্রথম কাজ কি, ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশনকে আমরা 1 নম্বর দিলাম। এখন কি লিখছি, 1 নম্বর সমীকরণের বীজদ্বয় সমান হবে যদি নিরূপকের মান 0 হয়। তাহলে নিরূপক অর্থাৎ কি, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা বি স্কোয়ার ইকুয়ালস টু কী বলতে পারি, মাইনাস 4ac, বাঁদিক থেকে ডান দিক গেলে কী হবে, প্লাস 4ac। তাহলে বি স্কোয়ারের মান কী হতে হবে, 4ac। তো এটি আমার 1 নম্বর প্রশ্নের উত্তর। এখন 2 অঙ্ক কী বলছে দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি এবং ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত। তাহলে একটা বৃত্ত অঙ্কন করেছি, যে বৃত্তটার কেন্দ্রটা ও, আর বৃত্তটার ব্যাসার্ধ ও বি এর মান দেওয়া আছে 10 সেন্টিমিটার, আর বৃত্তটির একটি জ্যা অর্থাৎ এ বির মান দেওয়া আছে 12 সেন্টিমিটার। আমার অ্যান্সার চেয়েছে বৃত্তের কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব কত, অর্থাৎ ও সির মান আমাকে নির্ণয় করতে হবে। তোমরা প্রথমে কি লিখেছি, পাশের চিত্রানুযায়ী কেন্দ্র ও আর ব্যাসার্ধ ও বি ইকুয়ালস টু 10 সেন্টিমিটার এবং জ্যা এ বি ইকুয়ালস টু 12 সেন্টিমিটার। এখন আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই জ্যায়ের উপর যদি বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হয় তাহলে এই লম্ব এই জ্যাকে সমান দুটি ভাগে বিভক্ত করে। অর্থাৎ কি লিখেছি, এসি ইকুয়ালস টু 6 সেন্টিমিটার এবং বিসি ইকুয়ালস টু 6 সেন্টিমিটার। এখন দেখো, যেহেতু ওসি এ বি এর উপর লম্ব আমরা আগেই বলেছি, তাই এই কোণের মান তাহলে কত হবে, 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা কী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। যেহেতু এই ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি বা সমকোণ, তাই কি লিখেছি, অতএব ত্রিভুজ ওবিসি একটি সমকোণী ত্রিভুজ। এখন আমাদের যেহেতু ওসির মান নির্ণয় করতে হবে, তাহলে সমকোণী ত্রিভুজের এটা কি, লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে আমরা কার কার মান জানি, ভূমির মান জানি আর অতিভুজের মান জানি। আমরা লম্বের মানকে নির্ণয় করব। তাই কি লিখছি, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখান থেকে আমরা যদি লম্বের মানকে নির্ণয় করতে চাই তাহলে লম্ব স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, অতিভুজ স্কোয়ার, আর এই ভূমি এদিকে আসলে কী হবে, মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা লম্ব ইকুয়ালস টু বলতে পারি, এদিক থেকে স্কোয়ার উঠলে এদিকে কী হবে, রুট। তাহলে রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে এই লম্বটাকে আমরা কী লিখেছি, ওসি, কারণ ওসিটা কি, লম্ব। তো এই লম্বর মানটাকে আমরা ওসি লিখেছি ইকুয়ালস টু রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজের মান কত, 10। তো অতিভুজের জায়গায় আমরা 10 লিখলাম, 10 স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে 6 সেন্টিমিটার। তো ভূমির জায়গায় আমরা 6 স্কোয়ার লিখলাম। তাহলে 10 স্কোয়ার কত, 100 মাইনাস 6 স্কোয়ার কত, 36। তাহলে 100 থেকে 36 বিয়োগ করলে কী হবে, 64। আর 64-র বর্গমূল করলে কী পাবো, 8। অর্থাৎ এই ওসির মান আমরা কী পেলাম, ওসির মান কী পেলাম, 8 সেমি। তাহলে আমরা লিখে নেব যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 8 সেন্টিমিটার। তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 3 অঙ্ক কী বলছে দেখো, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে প্রথমে আমরা লিখছি, ধরি ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এক্স ও ওয়াই, অর্থাৎ প্রথম ঘনকের বাহুকে আমরা এক্স ধরেছি এবং দ্বিতীয় ঘনকের বাহুকে আমরা ওয়াই ধরেছি। তাহলে অঙ্কে দেওয়া আছে ঘনক দুটির আয়তনের অনুপাত 1:8। তাহলে আমরা ঘনক দুটির আয়তনের অনুপাত নির্ণয় করব। তাহলে যদি কোনো ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তার আয়তন কি হয়, বাহুর কিউব। তাহলে যেহেতু প্রথম ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য আমরা এক্স ধরেছি, তাহলে প্রথম ঘনকের আয়তন কি হবে, এক্স কিউব। আর দ্বিতীয় ঘনকের আয়তন তাহলে কী হবে, ওয়াই কিউব, কারণ দ্বিতীয় ঘনকের বাহু কত, ওয়াই। তাহলে আমরা লিখতে পারি এক্স কিউব ইজ টু ওয়াই কিউব ইকুয়ালস টু কী হবে, 1:8। তো এখান থেকে আমরা এক্স কিউব ইজ টু ওয়াই কিউবটাকে আমরা কি লিখতে পারি, এক্স কিউব ডিভাইডেড বাই ওয়াই কিউব ইকুয়ালস টু, তাহলে 1:8টা কী হবে, 1/8। এখন দেখো
এক্স কিউব ডিভাইডেড বাই ওয়াই কিউব, এটাকে আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই পুরোটা হোল কিউব, ইকুয়ালস টু 1/8কে আমরা লিখতে পারি 1/2 পুরোটা হোল কিউব, কারণ 1-এর কিউব 1 আর 2-এর কিউব 8। তাহলে আমরা যদি উভয় দিক থেকে কিউবকে ক্যান্সেল করি তাহলে এক্স বাই ওয়াই এর মান কী বেরোচ্ছে 1/2। তাহলে ঘনক দুটির বাহুর অনুপাত কী বেরোচ্ছে 1/2। এখন আমার নির্ণয় করতে হবে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি সূত্র 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে আমরা লিখছি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে প্রথম ঘনকের বাহু যেহেতু এক্স ছিল তাহলে এর সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে 6x², তাই লিখেছি আমরা 6x² ইজ টু দ্বিতীয় ঘনকের বাহু যেহেতু ওয়াই ছিল তাহলে এর সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে 6y²। এখন আমরা 6 ক্যান্সেল হলো, তাহলে এখানে x² ইজ টু y² থাকলো। তাহলে এটাকে আমরা ডিভাইড আকারে লিখতে পারি, অর্থাৎ x² ডিভাইডেড বাই y² লিখলাম। এখন আমরা x² ডিভাইডেড বাই y²টাকে লিখতে পারি x বাই ওয়াই এর হোল স্কোয়ার। এখন x বাই ওয়াই এর মান আমরা আগে পেয়েছি কত 1/2, তো এখানে x বাই ওয়াই এর জায়গায় আমরা কি লিখলাম 1/2 পুরোটা হোল স্কোয়ার। তাহলে 1-এর স্কোয়ার কত 1 আর 2-এর স্কোয়ার কত 4, তাহলে অনুপাতে প্রকাশ করলে কী হবে 1:4। তো এটি আমার 3 নম্বর প্রশ্নের অ্যান্সার। এখন 4 অঙ্ক কী বলছে দেখো, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? অর্থাৎ আমার এখানে আর এর মানকে নির্ণয় করতে হবে। তো প্রথমেই আমরা ধরে নিলাম বার্ষিক শতকরা সুদের হার আর। এখন আমরা 400 টাকার বার্ষিক R% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধির মান নির্ণয় করব। তাহলে সূত্র কি P ইন্টু 1 + R/100 হোল টু দি পাওয়ার n, যেখানে P কি আসল, তাহলে আসলের মান কত 400 টাকা, তো পির জায়গায় আমরা 400 লিখলাম ইন্টু 1 + R/100। দেখো আর এর মান আমরা কিন্তু আর ধরেছি, তাহলে আর এর জায়গায় আমরা আর লিখলাম ডিভাইড বাই 100 হোল টু দি পাওয়ার n, মানে কি সময়, সময় কত দেওয়া ছিল 2 বছর, তো আমরা এনের জায়গায় কি লিখলাম 2 বছর। তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধির মান কি পেলাম এটা, কিন্তু অঙ্কে বলছে সমূল চক্রবৃদ্ধির মান কত 441। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে এইটা পুরোটা ইকুয়ালস টু কত 441। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করে আর এর মানকে নির্ণয় করব। তাহলে এখন দেখো এখানে আমার 100 লসাগু হচ্ছে, তাহলে 101কে 100 প্লাস এখানে 1-এর নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে, তো আর 1কে আর পুরোটার হোল স্কোয়ার। আর এই 400কে যদি আমরা বাঁ দিক থেকে ডান দিক নিয়ে যাই তাহলে কী হবে এই 441-এর নিচে নেমে যাবে, অর্থাৎ 441 ডিভাইড বাই 400 হবে। এখন বাঁ দিক যেমন ছিল আমরা বসিয়ে রাখলাম ইকুয়ালস টু 441 ডিভাইড বাই 400, এটাকে আমরা 21/20 হোল স্কোয়ার লিখতে পারি, কারণ 21-এর স্কোয়ার 441 আর 20 স্কোয়ার 400। এখন আমরা উভয় দিক থেকে স্কোয়ারকে ক্যান্সেল করতে পারি, তাহলে উভয় দিক থেকে যদি আমরা স্কোয়ারকে ক্যান্সেল করি তাহলে কে পড়ে থাকবে 100 + r ডিভাইড বাই 100 ইকুয়ালস টু এদিকে পড়ে থাকবে কত 21/20। এখন আমরা উভয় দিক থেকে একটা করে শূন্য ক্যান্সেল করলাম, আর 2 দিয়ে আমরা যদি কাটি তাহলে 2 1-কে 2, 5 2 10। এখন আমরা কোনাকুনি গুণ করব, অর্থাৎ 100 + r-কে দিয়ে 1 গুণ করব, তাহলে 1-এর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে কী হয় সেই সংখ্যাটা বসে যায়, ইকুয়ালস টু 5 দিয়ে 21-কে গুণ, তো 5 1-কে 5, 5 2 10, অর্থাৎ 105 হলো। তাহলে এখান থেকে বলতে পারি আর ইকুয়ালস টু 105 ডান দিকে ছিল, আর বাঁ দিক থেকে 100-কে যদি আমরা ডান দিকে আনি তাহলে কী হবে -100 হয়ে যাবে। তাহলে 105 থেকে 100-কে বিয়োগ করলে কী পাবো 5, তো বার্ষিক সুদের হার 5%। তো এটি আমার নির্ণয় অ্যান্সার। এখন 5-এর অঙ্ক কী বলছে দেখো, x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মান নির্ণয় করো। যদি আমার 4টি অঙ্ক দিয়ে বলে এরা পরস্পর ক্রমিক সমানুপাতি দেওয়া আছে তাহলে আমরা বলতে পারি x/12 ইকুয়ালস টু 12/y ইকুয়ালস টু y/27। তো সেটাকে আমরা লিখে নিয়েছি। এখন যদি আমরা প্রথম আর দ্বিতীয়টাকে তুলনা করি তাহলে x গুণ y xy ইকুয়ালস টু 12 গুণ 12 কী হবে 144। তো এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশান দিয়ে রাখলাম। এখন যদি আমরা দ্বিতীয় আর তৃতীয় রাশিকে তুলনা করি তাহলে y গুণ y স্কোয়ার ইকুয়ালস টু 12 গুণ 27, সেটাকে আমরা লিখে রাখলাম। এখন যদি আমরা এখান থেকে y এর মানকে নির্ণয় করতে চাই তাহলে y ইকুয়ালস টু এদিক থেকে স্কোয়ার উঠলে এদিকে কী হবে রুট, তো √12কে আমরা ভাঙলাম কীভাবে 2 2 4, 4 3 12,
আর 27কে ভাঙলে কী হবে? 3 3 9, 3 9 27। এখন আমরা জানি রুটের মধ্যে যদি কোনো ডবল টার্ম থাকে বাইরে আসলে কী হয়ে যায়? সিঙ্গেল হয়ে যায়। অর্থাৎ দুটো 2 ছিল, বাইরে আসলে একটা 2 হলো। দুটো 3-এর মধ্যে থেকে একটা 3 আসলো বাইরে, আবার দুটো 3-এর মধ্যে থেকে একটা 3 বাইরে আসলো। তাহলে এখান থেকে ওয়াই এর মান আমরা কী পেলাম? 3 3 9, 9 2 18। তাহলে ওয়াই এর মান আমরা পেলাম 18। এখন আমরা এক্স এর মান নির্ণয় করব। তাহলে যদি আমরা এই 1 নম্বর সমীকরণে ওয়াই এর জায়গায় ওয়াই এর মান অর্থাৎ 18 বসাই, তবেই কিন্তু এক্স এর মান পেয়ে যাব। তাহলে 1 নম্বর সমীকরণ কী ছিল? এক্স গুণ ওয়াই ইকুয়ালস টু 144। তো এখানে এক্স ইন্টু ওয়াইয়ের জায়গায় কী বলাচ্ছি? 18, কারণ ওয়াইয়ের মান আমরা 18 পেয়েছি, ইকুয়ালস টু কত? 144। তাহলে এখান থেকে এক্স ইকুয়ালস টু কী হবে? 144, আর এই 18 এদিকে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এখন 18 দিয়ে 144কে কাটলে কী হবে? 8। তাহলে আমরা ফাইনাল অ্যান্সার পেলাম এক্স এর মান 8, ওয়াইয়ের মান 18। তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 6 নম্বর কী বলছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু। কোণ ওবিসি ইকুয়ালস টু 60 ডিগ্রি হলে কোণ ও সি এ ইকুয়ালস টু কত? তো একটা বৃত্ত এঁকেছি আমরা, যে বৃত্তটার কেন্দ্র ও, এ বি বৃত্তটার ব্যাস, আর সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু। তাহলে বলছে কোণ ওবিসি ইকুয়ালস টু 60 ডিগ্রি, অর্থাৎ ও বি সি, অর্থাৎ বি কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে কোণ ও সি এর মান কত? ও সি এ অর্থাৎ এই সি কোণের মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্থাৎ কোণ এ সি বি ইকুয়ালস টু 90 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে এইটুকু এই কোণের মান কত? 90 ডিগ্রি। আবার ও বি ইকুয়ালস টু ও সি, অর্থাৎ ও বি আর ও সির দৈর্ঘ্য কি? সমান। কেন? কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। এটা বৃত্তটার ব্যাসার্ধ হলে এটাও বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে যেহেতু ও বি আর ও সি সমান, তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজটা অর্থাৎ ও বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান সেটা কি? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে যদি এটা ও বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাহলে কি দুটো কোণের মানও সমান হবে। তাহলে এই কোণের মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মান কত হবে? 60 ডিগ্রি। তাই লিখেছি আমরা। তাহলে কোণ ও বি সি ইকুয়ালস টু কোণ ও সি বি, অর্থাৎ এই কোণ আর এই কোণ পরস্পর সমান। তাই ও বি সির মান 60 ডিগ্রি, এটা দেওয়া ছিল। তাহলে কোণ ও সি বির মান কী পেলাম? 60 ডিগ্রি। এখন কোণ ও সি এ অর্থাৎ ও সি এ অর্থাৎ এইটুকু কোণের মান কী হয় পাবো? এই পুরোটা থেকে আমরা যদি এইটুকুকে বিয়োগ করি, তাহলে আমরা এইটুকু কোণের মান পেয়ে যাব। তো তাই লিখেছি কোণ এ সি বি মাইনাস কোণ ও সি বি। তাহলে কোণ এ সি বির মান কত? 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তো এর মান আমরা 90 পেয়েছি, মাইনাস কোণ ও সি বি। তাহলে ও সি বি অর্থাৎ কি? এই কোণের মান। তাহলে এই কোণের মান কত? 60, কারণ এ 60 হলে এও 60 হবে, তো এর জায়গায় আমরা 60 লিখলাম। তাহলে আলটিমেট কোণ ও সি এর মান কী পেলাম? 30 ডিগ্রি। তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 7 অঙ্ক কী বলছে দেখো, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে প্রথমেই আমরা ধরি ঘনকটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য এ একক। এখন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি, ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে সমগ্র তলের ক্ষেত্রফল কী হয়? 6 ইন্টু বাহু স্কোয়ার। যেহেতু বাহুর মান এ, তাই আমরা সমগ্র তলের ক্ষেত্রফল কী পেলাম? 6a স্কোয়ার বর্গ একক। এখন বলছে ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে, তাহলে কি লিখছি? এখন ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য হয়, দেখো আগে ঘনকের বাহুর দৈর্ঘ্য ছিল কত? এ। তাহলে এ প্লাস এর 50% বেড়েছে, তাহলে এ এর 50%, তাহলে এ ইন্টু 50/100, কারণ পার্সেন্ট তুললে নিচে কী হয়? 100 হয়। যদি আমরা কাটি 50 দিয়ে, তাহলে 50 1 50, 50 2 100, তাহলে আলটিমেট কী পেলাম? এ প্লাস এ ইন্টু 1/2 বর্গ একক। তাহলে এ প্লাস এ 1 এ ডিভাইডেড বাই 2। এখন যদি আমরা 2 লসাগু করি, তাহলে 2 গুণ এ 2a, প্লাস এর নিচে কোনো সংখ্যা নেই মানে কি আছে? 1 আছে, তো এ 1 এ ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 2a যোগ এ, তাহলে কী হবে? 3a ডিভাইডেড বাই 2। তাহলে আগে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কী পেয়েছিলাম? 6a স্কোয়ার। তাহলে এখন আমরা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব, কারণ এখন ঘনকের বাহুর দৈর্ঘ্য কী হয়েছে? 3a ডিভাইডেড বাই 2। তাই কি লিখছি? এখন ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল
6a², কিন্তু এখানে এর জায়গায় এখনকার বাহুর মান অর্থাৎ 3a/2 এটা বসাবো। তাহলে 6 ইন্টু এর জায়গায় আমরা কি লিখছি 3a/2 পুরোটা হোল স্কোয়ার। এখন 6 ইন্টু 3² কত 9, আর a² ডিভাইডেড বাই 2² কত 4। এখন যদি আমরা 6 আর 4কে 2 দিয়ে কাটি তো 3 2 6, 2 2 4, তাহলে আলটিমেট ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কি পেলাম 3 9 87a² ডিভাইডেড বাই 2 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বাড়লো কতটা, এখন ক্ষেত্রফল হয়েছে এটা, আর আগে ক্ষেত্রফল ছিল 6a²। তো এই দুটোকে বিয়োগ করলেই ক্ষেত্রফল কতটা বাড়লো তার মান নির্ণয় করতে পারবো। তাহলে 87a² ডিভাইড বাই 2 মাইনাস 6a² বর্গ একক। যদি আমরা 2 লসাগু করি তাহলে 6-এর নিচেই কোনো সংখ্যা নেই, মানে কি আছে 1 আছে, তো কোনাগুনি গুণ করলে কি হবে 87a² 1কে 87a² মাইনাস 6 দুগুণে 12a²। তো 27a² থেকে 12a²কে বিয়োগ করলে কি হয় 15a² ডিভাইড বাই 2 বর্গ একক। এখন আমার উত্তর চেয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, তাই কি লিখছি অতএব ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি। এর সূত্র কি ক্ষেত্রফলের বৃদ্ধি ডিভাইডেড বাই পূর্বের ক্ষেত্রফল ইন্টু 100। তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি অর্থাৎ ক্ষেত্রফল বাড়লো কতটা 15a² ডিভাইড বাই 2, তো সেটাকে লিখলাম ডিভাইডেড বাই পূর্বের ক্ষেত্রফল। তো আগের ক্ষেত্রফল কত 6a² ছিল, ডিভাইড বাই 6a² লিখলাম ইন্টু 100। এখন দেখো 15a² ডিভাইডেড বাই 2 সেটাকে আমরা আগে লিখলাম, আর তার নিচে 6a² ছিল, তো ইন্টু আমরা 6a² লিখলাম ইন্টু 100 লিখলাম। এখন যদি আমরা 6কে আর 15কে 3 দিয়ে কাটি তাহলে 3 2 6, 3 5 15, 2 দিয়ে 100 কাটলে কী হবে 50, আবার 2 দিয়ে 50 কাটলে কী হবে 25। তাহলে আলটিমেট মান কি পেলাম 5 25 125। তাহলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত হলো 125। তো এটি আমাদের নির্ণয় অ্যান্সার। এখন 8এর অঙ্ক কি বলছে দেখো, সমাধান করো 2x + 1 + 3 ডিভাইডেড বাই 2x + 1 = 4। তো প্রথমেই আমরা ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নিয়েছি। এখন দেখো লসাগু কী হবে 2x + 1, তো আমরা লসাগুর মান লিখলাম 2x + 1। এর নিচে কোনো সংখ্যা নেই, মানে কি আছে 1, তো কোনাকুনি গুণ করব। তো 2x + 1 ইন্টু 2x + 1 গুণ করলে কী হবে 2x + 1 এর হোল স্কোয়ার প্লাস 3 1কে 3 = 4কে আমরা লিখতে পারি 4/1। এখন দেখো 2x + 1 এর হোল স্কোয়ার এটা কি ফর্মে আছে a + b হোল স্কোয়ারের সূত্র। তাহলে a + b হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি a² + 2ab + b²। তো এখানে লিখলাম a² মানে কত 2x এর হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু a মানে কত 2x ইন্টু b মানে কত 1 প্লাস b², তাহলে 1² প্লাস 3 যেমন ছিল বসিয়ে রাখলাম ডিভাইডেড বাই 2x + 1 = এদিকে কি হলো 4/1 যেমন ছিল বসিয়ে রাখলাম। এখন 2x এর হোল স্কোয়ার এর অর্থ কি 2² আবার x², তাহলে 2² কত 4 আর x² প্লাস 2 দুগুণে 4, 4 1কে 4 ইন্টু x, তাহলে 4x প্লাস 1² 1, 3 আর 1 4 ডিভাইডেড বাই কি লিখলাম 2x + 1 = 4/1। এখন আমরা কোনাকুনি গুণ করব, তাহলে 4x² প্লাস 4x প্লাস 4কে দিয়ে 1কে গুণ, তাহলে 1-এর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে কি হয় সেই সংখ্যাটি বসে যায় = 4 দিয়ে পুরোটাকে গুণ, তাহলে 4 2 8 8x প্লাস 4 1কে 4। এখন আমরা এই পুরো টার্মকে ডান দিক থেকে বাঁ দিকে আনব, তাহলে 4x² প্লাস 4x প্লাস 4 ছিল, আর এই 8x ডান দিক থেকে বাঁ দিকে আসলে কী হবে -8x, আর এই +4 ডান দিক থেকে বাঁ দিকে আসলে কী হবে -4 = তাহলে কী হলো 0। এখন এই +4 -4 পরস্পর কেটে যাবে, তাহলে থাকলো কি 4x², আর দেখো এই x আছে এই x আছে, এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন হয় তাহলে যে বড় তার চিহ্ন বসে যাবে অর্থাৎ মাইনাস বসে গেল, বড় থেকে ছোটোটা বিয়োগ হবে। তো 8টা x থেকে যদি আমরা 4টে xকে বাদ দিই তাহলে কে বড় থাকবে 4টে x = 0। এখন এই পুরো টার্ম থেকে কমন যাবে কি দেখো, এখানে আছে 4 এখানে আছে 4, তো আমি 4 কমন নিলাম, আর এখানে আছে x², এখানে আছে x, তাহলে এদের মধ্যে থেকে একটা x কমন যাবে। তাহলে আলটিমেট পড়ে থাকলো কি এখানে 4x² ছিল, তাহলে আমি 4xকে কমন নিয়েছি, তাহলে থাকবে কত x মাইনাস এখানে 4x ছিল 4xকেই কমন নিয়েছি, তাহলে এখানে থাকবে কত 1 = 0। এখন আমরা জানি দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে কি হয় 4x = 0 হবে। তো আমরা 4x = 0 করলাম, তাহলে x = কী হবে 0, আর এই 4 ডান দিকে নেমে যাবে 4 নিচে,
তাহলে 0/4 উত্তর কী হবে 0, অথবা কী হবে x - 1 ইকুয়ালস টু 0। তো x - 1 ইকুয়ালস টু 0 হলে x ইকুয়ালস টু কী হবে -1, টান দিকে আসলে কী হবে +1। তাহলে আলটিমেট x এর মান কী পেলাম 0 আর 1, তাই লিখলাম কি অতএব নির্ণয় সমাধান x ইকুয়ালস টু 0, 1। তো এই ছিল আজকে পার্ট 1-এর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে।